वंदना और घनश्याम দুই ভাই বোন বেশ মিলজুলিয়ে থাকত। বন্দনার ফ্যামিলি ছিল মিডল ক্লাস ফ্যামিলি। বন্দনা আর ঘনশ্যামের পড়াশোনা শেষ হওয়ার পরে ওরা দুজনে একটা খুব ভালো কোম্পানিতে কাজ শুরু করে। এবার বন্দনার বিয়ের বয়স হয়ে গেছিল। বন্দনার মা সরিতা ওর জন্য একটা ভালো ছেলে খুঁজছিল। অনেকদিন পরে বন্দনার জন্য একটা বীর নামের ভালো ছেলে আসে, যার সঙ্গে তার বাড়ির লোক তার বিয়ে দিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই বীরের কাজটা চলে যায়। এবার বীর আর বন্দনা দুজনেই খুব চিন্তায় ছিল। বীর, এখন যদি তুমি একটা চাকরি না পাও তাহলে আমাদের খুব মুশকিলে পড়তে হবে, কারণ যা কিছু সেভিংস ছিল সবকিছুই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এবার বন্দনা তুমিই বলো আমি কি করব। আমি তো খুব চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা চাকরি হয়ে যায়, কিন্তু জানি না আমার ভাগ্যটা এত খারাপ কেন। বাড়ির এত খরচ আমরা কি করে ম্যানেজ করব? এখন সবকিছুই ভগবানের হাতে, উনিই কিছু একটা করতে পারবেন। আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি তোমার চাকরির ব্যাপারে, হয়তো ও তোমার কোনো সাহায্য করতে পারবে। কিছুক্ষণ পরে বন্দনা নিজের ভাই ঘনশ্যামকে ফোন করে আর তাকে তার ঘরের সব জিনিসটা খুলে বলে, যেটা শুনে ঘনশ্যাম বলে, আমি নিজের পুরো চেষ্টা করব যাতে জামাইবাবু চাকরি পেয়ে যায়। হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি করিস, কারণ আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের সমস্যাও দিন দিন একইভাবে বাড়তে থাকছে। আমি বুঝে গেছি দিদি। এটা বলেই বন্দনা আর ঘনশ্যাম ফোনটা রেখে দেয়। আর পরের দিনই ঘনশ্যাম নিজের অফিসে ভ্যাকেন্সির ব্যাপারে কথা বলে, কিন্তু এটাতে ওর বস পুরোপুরি মানা করে দেয়। তাই জন্য ঘনশ্যাম একটু চিন্তায় পড়ে যায়। ঘনশ্যাম তার কিছু বন্ধুর কাছেও কাজের ব্যাপারে অনেক খোঁজ খবর নেয়, কিন্তু সে কোথাওই তেমন কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। আর তাই হার মেনে নিয়ে ঘনশ্যাম বন্দনাকে ফোন করে, দিদি আমি পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু জামাইবাবুর জন্য চাকরি পেলাম না। ভাই, আমি তো তোর ভরসাতেই বসেছিলাম, কিন্তু আমার সেই ভরসাও ভেঙে গেল। এখন সংসার চালানোর জন্য বীরকে ছোটখাটো কোনো কাজই করতে হবে। দিদি তোমার টাকার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি পরিষ্কার আমার কাছ থেকে চেয়ে নিও, একদম কিছু ভাববে না। কিন্তু আমি তোমার কন্ডিশনটা বুঝতে পারছি। আজ না হোক কাল জামাইবাবু একটা ভালো চাকরি পাবে। ঘনশ্যাম নিজের কথাটা বলে ফোনটা রেখে দেয়। তার অনেকদিন পরেও বীর কোনো চাকরি খুঁজে পায় না। শেষে একটা ফ্যাক্টরিতে ওকে মজদুরের কাজ করতে হয়। এখন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য টাকা রোজগার করতেও সে হাঁপিয়ে উঠছিল। এদিকে সরিতাও ঘনশ্যামের বিয়ের জন্য মেয়ে খুঁজতে লাগে, আর তার জন্য একটা বড় ঘরের মেয়ে, যার নাম ছিল মঞ্জু, বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ঘনশ্যাম আর মঞ্জুর বিয়ে হয়ে যায়। ঘনশ্যামকে মঞ্জুর পরিবার প্রচুর দহেজ দিয়েছিল। ওরা ঘনশ্যামকে বাড়ির জিনিসপত্র ছাড়াও ৫০ লাখ টাকা নগদ দিয়েছিল। বিয়ের কিছুদিন পরেই বন্দনা ঘনশ্যামকে ফোন করে কিছু টাকা চেয়ে বসে। ভাই, আমার ৩০,০০০ টাকা দরকার। বীরের অনেক টাকা ধার হয়ে গেছে, আর ফ্যাক্টরিতে ওভারটাইম করার পরেও শুধুমাত্র ১৫,০০০ টাকা মাইনেই ও পাচ্ছে। আমার জন্য তো সংসার চালানোও কঠিন হয়ে যাচ্ছে। যদি এরকমই চলতে থাকে আমার কাছে জমানো যা কিছু পুঁজি আছে সব বেচে দিতে হবে। আরে দিদি, সেই জিনিসটার সময় আসবে না। তোমার ৩০,০০০ দরকার তো, আমি তোমাকে কালকে সকালবেলায় ৫০,০০০ টাকা দিচ্ছি, চিন্তা করো না। ভাই, তোকে অনেক অনেক ধন্যবাদ। একমাত্র তুই এই খারাপ সময়ে আমাদের সমস্তভাবে সাহায্য করছিস। বীরের আত্মীয় স্বজনরা তো কথাই বলছে না। যখন বীর ভালোভাবে রোজগার করত তখন সমস্ত আত্মীয়রা ওর সামনে পিছনে ঘুরত, কিন্তু যখন থেকে আমাদের এই দুরবস্থা হয়েছে কেউ খোঁজ নেয় না। দিদি, এখনো তোমার ভাই বেঁচে আছে। তোমার যে কোনো সময় যখনই টাকার দরকার হবে তুমি আমাকে বলবে, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এরমভাবেই ঘনশ্যাম আর বন্দনার মধ্যে বেশ সুন্দর মিল হয়েছিল। কিন্তু ঘনশ্যামের বউ মঞ্জু এইটা চাইতো না যে তার বরের দহেজে পাওয়া টাকা বা রোজগার করা টাকা সে তার বোনকে দেয়। যখন মঞ্জু জানতে পারল যে ঘনশ্যাম তার বোনকে টাকা দেয় যখনই তার দরকার হয়, তখনই মঞ্জু বাড়িতে ঝামেলা শুরু করলো। তোমার দরকারটা কি আছে এত মহান হওয়ার? তোমার কোনো দরকার নেই দিদিকে টাকা দেওয়ার। আমার তো মনে হয় তোমার দিদি তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে, যাতে দিদির উপরে দয়া করে টাকা দিতে থাকো। মঞ্জু, তুমি কথাবার্তা একটু বুঝে শুনে বলো। আমার জামাইবাবুর চাকরি চলে যাওয়ার পর অনেক বাজে অবস্থা ওদের, এই জন্য সে আমার কাছ থেকে সাহায্য চায়। আর এরকম সময় যদি আমি ওর পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি ভাই হওয়ার যোগ্য নই।
তুমি বড্ড বোকা। তুমি তোমার দিদির চালাকি কেন বোঝো না? ও তোমাকে ঠকাচ্ছে। আমি নিজের দিদির ব্যাপারে একটাও ভুল শব্দ শুনবো না। তুমি নিজের কাজটা করো আর আমাকে আমার কাজটা করতে দাও। তুমি দেখো আগামী দিনে তোমার এই কাজের জন্য তোমায় কত পস্তাতে হয়। ঘনশ্যাম মঞ্জুর কথা অবহেলা করে বন্দনাকে সব সময় সাহায্য করার জন্য তৈরি থাকে। একদিন এরকম সময় বন্দনা বীরের সঙ্গে তার মায়ের বাড়ি এসেছিল। বন্দনা সবসময় মঞ্জুর সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু কেন জানি না মঞ্জু ওর উপর খুব রেগে থাকত। একদিন সকালে মঞ্জু সবার জন্য খাবার বানাচ্ছিল। সবাই খাওয়ার টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিল। মঞ্জু সবার প্লেটেই খাবার দেয় এবং সবাই সেটা খেতে শুরু করে। বীরের প্লেটের সব আলুর পরোটা শেষ হয়ে গেছিল। এমন সময় বীর আরেকটা আলুর পরোটা চাওয়ার জন্য হাত বাড়াতেই মঞ্জু বলে ওঠে, আমি তোমার জন্য 3টেই পরোটা বানিয়েছিলাম, যেটা তুমি খেয়ে নিয়েছো। এই পরোটাগুলো ঘনশ্যামের জন্য রাখা আছে, এটাতে হাত দিও না। মঞ্জুর এই কথা শুনে বন্দনা আর বীরের খুব খারাপ লাগে। সরিতা এই কথাতে মঞ্জুকে খুব বাজেভাবে উত্তর দিয়ে দেয়। মঞ্জু, আমার প্লেটেও যদি খাবার কম পড়ে যায় আর তাও আমার খাবার ইচ্ছে করে, তাহলে তুমি আমাকেও এটাই বলবে? না মা, আমি আপনার জন্য আরো বানিয়ে দেব। তাহলে তুমি জামাইকে এভাবে কেন বললে? ও আমাদের অতিথি, ওর ভালো করে দেখাশোনা করাটা আমাদের দায়িত্ব। তুমি গিয়ে আরও পরোটা বানিয়ে দাও। সরিতা এটা বলেই তার নিজের প্লেট থেকে দুটো পরোটা তুলে বীরের প্লেটে দিয়ে দেয়, যেটা দেখে বীরের চোখে জল চলে আসে। ধন্যবাদ মা, পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল, তাই জন্য আমি আরেকটু খেতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার পেট ভরে গেছে। বাবা, মঞ্জুর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ওর কথাই কিছু মনে করো না। তুমি এই পরোটাগুলো খেয়ে নাও, নয়তো আমার খারাপ লাগবে। সরিতার এই কথা শুনে বীর পরোটাগুলো খেতে শুরু করে আর মঞ্জু রেগে গিয়ে কিচেনে বাসনপত্র ছুঁড়তে শুরু করে। তখনই ঘনশ্যাম ব্রেকফাস্ট করতে টেবিলে চলে আসে আর কিচেনে বাসনকোসনের আওয়াজ শুনে সরিতাকে তখনই জিজ্ঞেস করে, মা, রান্নাঘর থেকে এরকম বাসনপত্রের আওয়াজ আসছে, তুমি মঞ্জুকে কিছু বলেছ? না ভাই, মা কিচ্ছু বলেনি। আমার মনে হয় মঞ্জুর একটু শরীর খারাপ হয়েছে, তাই হয়তো ও একটু রেগে রেগে কাজ করছে। আচ্ছা, কোনো ব্যাপার নয়, কিছুক্ষণের মধ্যেও নিজেই ঠিক হয়ে যাবে। বন্দনা ঘনশ্যামের কান অব্দি কোনো খবর যেতেই দেয় না, আর ও নিজের তৈরি করা গল্প দিয়ে ঘনশ্যামকে গুলিয়ে দেয়। সবাই খাবার খেয়ে নিজের নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বীরের মনে মঞ্জুর কথাগুলো এখনও বসেছিল। আর সন্ধেবেলা নিজের কাজ থেকে বাড়িতে ফিরে ও বন্দনার সঙ্গে কথা বলে। বন্দনা, আমরা এখানে অনেক দিন ধরে আছি, আমার মনে হয় আমাদের এবার যাওয়া উচিত। আমি জানি তুমি এই কথাগুলো কেন বলছো। তোমার মঞ্জুর কথাই খারাপ লেগেছে না? না বন্দনা, কথাটা এরকম নয়। ওকে আমাদের জন্য খাবার বানাতে হয়, আমাদের এঁটো বাসন কোসনগুলো ওকেই মাজতে হয়। ওই বেচারার আমাদের জন্য অনেক অসুবিধে হচ্ছে। আমরা এখানে অতিথি হয়ে এসেছিলাম, অনেক দিন থেকে গেছি, এবার আমাদের ফেরত যাওয়া উচিত। হ্যাঁ বীর, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি ভাবিনি মঞ্জু তোমার সাথে এরকম ব্যবহার করবে। আমরা কাল সকালেই বাড়ি চলে যাব। বন্দনা এইটুকুনি বলেই বীর আর নিজের জিনিসপত্র সুটকেসে প্যাক করে ফেলে। আর সকাল হতেই ওরা নিজেদের বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। তখনই ঘনশ্যাম আর সরিতা ওদেরকে যেতে দেখে বলে, আরে জামাই, তোমরা দুজন কোথায় যাচ্ছ, তাও এত সকাল সকাল? মা, আমরা নিজেদের বাড়ি ফিরে যাচ্ছি। আরে দিদি, আমরা কিছু ভুল করেছি নাকি যে তোমরা এরকম চলে যাওয়ার হঠাৎ করে প্ল্যান করলে? না ঘনশ্যাম, আমরা এখানে খুব ভালো ছিলাম। আমরা যত দিন এখানে ছিলাম আমাদের তোমাদের সাথে থেকে খুব আনন্দ হয়েছে। এবার আমাদের যেতে দাও। এরম ভাবে কি করে যেতে দেব? আমি তো এই সানডে ফ্যামিলি ট্রিপ প্ল্যান করছিলাম, যেখানে তুমি আর দিদি আমাদের সঙ্গে যেতে, কিন্তু তোমরা হঠাৎ করে এরকম যাওয়ার প্ল্যান। না ঘনশ্যাম, ওদের যেতে দে। ওরা কেন চলে যাচ্ছে আমি জানি। বীর আর বন্দনা তার মায়ের পা ছুঁয়ে ওখান থেকে ফিরে চলল। কিছুদিনের মধ্যেই বীর প্রচণ্ড ধারে ডুবে যায়, আর তাই তাকে বাধ্য হয়ে নিজের ঘরটা বিক্রি করে দিতে হয়। ওরা একটা ভাড়ার ঘরে এসে ওঠে। ওরা নিজেরা কষ্ট করে একটা ছোট্ট দেখে ঘর কেনে। বন্দনা বীরকে তার এত কঠিন সময়েও কখনোই ছেড়ে যায়নি, আর ও ওদের সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে। ধীরে ধীরে ওদের আর্থিক অবস্থা ভালো হয়ে ওঠে, আর ওরা আবার নিজেদের জীবন আনন্দে কাটাতে থাকে।